ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারে সরগরম ক্যাম্পাস। গেস্টরুম সংস্কৃতি ফিরতে দেবে না ছাত্রদল, প্রভাবিত করার অভিযোগ শিবিরের। একটি নিরাপদ, নিয়মতান্ত্রিক এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব। বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে ফোন দেওয়া হচ্ছে এবং এই বিশেষ করে নারী ভোটারদেরকে ফোন দিয়ে বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব। ঝটিকা মিছিল বন্ধে বাড়ানো হবে নজরদারি। সংবিধান সংশোধন ইস্যুতে বিএনপি একমত হলেও চূড়ান্ত হবে সংসদে। ফ্যাসিবাদ রুখতে সুষ্ঠু রাজনৈতিক চর্চার আহ্বান সালাউদ্দিনের। সংসদীয় আসন বহাল রাখার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া পাবনায় সড়ক অবরোধ। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলছে ইসি। শেখ হাসিনা, কামাল ও মামুনের ফাঁসি চাইলেন চাংখারপুলের শহীদ আনাসের মা। ফার্মগেটে শহীদ নাফিস হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। ডিএসসিসিতে তেলের ভুয়া খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক। গাড়ি চালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত। এবং ইউক্রেনে এক রাতে 800 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। ক্ষতিগ্রস্ত মন্ত্রিসভা ভবন, পাশে থাকার প্রতিশ্রুতি ইউরোপে। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। এবারে থাকছে বিস্তারিত। শেষ দিন উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনের প্রচার। নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি প্রচার চোখে পড়ছে আজ। দিনভর বিচিত্র সব লিফলেট নিয়ে ভোটারদের কাছে ছুটে গেছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন শেষ মুহূর্তে অভিনব প্রচার কৌশল বিবেচনায় রাখবে প্রার্থীরা। তাই শেষবারের মতো বিভিন্ন ফ্যাকাল্টি ও ক্লাসরুমে ছুটে গেছেন প্রার্থীরা। সুষ্ঠু ভোট আয়োজনে আশাবাদী তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ডাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ, তাই কাগজের নোট, হাতপাখা, বিড়াল কিংবা বক্স আকৃতির বিভিন্ন প্রচারপত্র ঘুরে বেড়াচ্ছে ভোটারদের হাতে হাতে। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে অভিনব প্রচারে নেমেছে প্রার্থীরা। আর শেষবারের মতো প্রার্থীদের ইশতেহারে মনোযোগী ভোটাররা। রোববার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু করে আনুষ্ঠানিক শপথপাঠ অনুষ্ঠান। নির্বাচিত হলে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অঙ্গীকারে শপথ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ সময় সবাইকে শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময় বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়। হাসপাতাল থেকে ফিরে মধুর ক্যান্টিনে ব্রিফ করেন মেঘ মোল্লার বসু। এ সময় স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। 9 তারিখ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। শিক্ষার্থীদের ফোন দিয়ে একটি দলের নেতারা ভোট দিতে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন সাদিক কায়েম। এদিকে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 9 সেপ্টেম্বর ডাকসুর চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে 8টি কেন্দ্রের 810টি বুথ। ইতোমধ্যে ঢাবি উপাচার্য ও নির্বাচনী কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জুনায়েদ, শেষ দিনের প্রচারে প্রার্থীরা আচরণবিধি ও নির্বাচনের পরিবেশ নিয়ে কি বলছেন জানাবেন। ন্যান্সি, একেবারেই শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের যে প্রার্থীরা রয়েছেন তারা। আমরা দেখেছি যে আসলে সকাল থেকে মূলত প্রার্থীরা আজকে যেহেতু শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তারা বিভিন্ন হলে ফ্যাকাল্টিগুলোতে গিয়েছেন, শিক্ষার্থীদের কাছে তাদের সর্বশেষ যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো জানাচ্ছেন। তবে যে অভিযোগের বিষয়ে আপনি জানতে চেয়েছেন, কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেলে 5টার দিকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যে
প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীর ভিপি প্রার্থী আব্দুল কাদের তিনি আসলে বেশ কিছু অভিযোগ করেছেন। তিনি বলছেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, তারা বেশ কিছু অসঙ্গতির বিষয় নির্বাচন কমিশনের কাছে তারা তুলে ধরেছেন। বিশেষ করে আপনারা দেখেছেন যে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিশেষ করে তারা যে অভিযোগটি করেছেন বিএনপি এবং জামায়াতের সমর্থিত যে প্যানেলের প্রার্থীরা রয়েছেন তাদের পক্ষে তাদের দলীয় নেতাকর্মীরা আসলে ভোট চাইছেন। তো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছেন, তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে তারা বলছেন যে খুবই পক্ষপাতিত্বমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। তবে তারা আশা করছেন আগামী 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিবে এবং সেই ভোটের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন, এমনটা কিন্তু এই শিক্ষার্থী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আমরা সকালে দেখেছি ছাত্রদলের পক্ষ থেকেও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তারাও গণমাধ্যমে কথা বলেছেন। বরাবরের মতোই তারা অভিযোগ করেছেন, বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন। কেউ কেউ অনেকেই বলছেন যে ভোটারদেরকে নিরুৎসাহিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে আসলে মেকানিজম করা হচ্ছে। বিশেষ করে তারা বলছেন যে যত সংখ্যক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে, প্রায় 40,000 ভোটার রয়েছেন, এই ভোটারদের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোট কেন্দ্র নাই। এটি কিন্তু শুরু থেকে এই অভিযোগটি তারা করে আসছেন। তবে আমরা দেখেছি যে কিছু বুথের সংখ্যা আসলে বাড়ানো হয়েছে, তবে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে শিক্ষার্থীরা দাবি করছেন যে এখনো সময় আছে, যদি আসলে আন্তরিক হয় যে সকল শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তাহলে তারা আরো কিছু সংখ্যক ভোট কেন্দ্রের সংখ্যা তারা বাড়াবেন। এছাড়া আসলে আগামীকাল যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্রে ভোটের যে যাবতীয় সরঞ্জাম রয়েছে, ব্যালট পেপার সহ, সেগুলো আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। তারপরে আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে মূলত শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। শেষ হলো রাকসু নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়। এই নির্বাচনে শেখ নুরুদ্দিন আবিরকে এবং নাফিউল জীবনকে জিএস প্রার্থী করে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। 8 ও 9 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 10 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে ডোপ টেস্টে কেউ পজিটিভ হলে প্রার্থী হতে পারবে না। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া শেষ হয়েছে। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে তৈরি হয়েছে ভোটের আমেজ। প্রায় 35 বছর পর এটা আবার ফিরে এসছে এবং আমরা অনেকেই হয়তো আবার জানিও না যে আবার সামনে পাবো কিনা। এই যে বিভিন্ন দল বা দল করে এমন প্রার্থী যেহেতু আছে, সো সংঘর্ষের বিষয়টা যখন সামনাসামনি অনেক দেখছি, বারবার মিছিল হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে, সো আমাদের সেফটি নিয়ে আমরা একটু বেশি শঙ্কিত। দুপুরে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, বিকেলে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির। সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি হিসেবে নির্বাচন করবেন মেধাবী ছাত্রনেতা মোস্তাকুর রহমান জাহিদ। শিক্ষার্থীদের ভালোবাসায় আমরা পূর্বে থেকেই শিখত। 5 আগস্ট পরবর্তী আমাদের বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের মাধ্যমে আমরা ব্যাপকভাবে প্রশংসিত। বাংলাদেশপন্থী শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের প্রথম পছন্দের ঠিকানাই হবে জাতীয়তাবাদী ছাত্রদল। এবার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক। যারা পজিটিভ হবেন এবং যাদের নামে মামলা আছে তারা প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না। যেটা আসলে মাদক, যেগুলো সেই মাদকের যদি পজিটিভ হয় সেগুলো আমরা অ্যালাউ করব না। মামলা যদি থাকে আমাদের কাছে রিপোর্ট না থাকলে তো আমরা বুঝতে পারবো না, তাহলে যদি থাকলে সেটা বাদ যাবে। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 8 ও 9 সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর। রাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন ঠেকানোর, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
শফিকুল আলম। যমুনায় 10 উপদেষ্টার বৈঠকের সিদ্ধান্ত জানাতে রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি, জাতীয় নির্বাচন ও আসন্ন দুর্গাপুজো নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এতে উপদেষ্টা পরিষদের 10 সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে স্থানীয় প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজকের মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রেস সচিব বলেন, দুর্গাপুজো নির্বিঘ্ন করতে আগে থেকে নিরাপত্তা উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেছেন যে আসন্ন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে। তিনি বলেন, কোট আনকোট, গত বছর দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল। গত বছর অভিজ্ঞতার জন্য এবছরও কাজে লাগাতে পারি এবং উনি জোর দিয়েছেন যাতে এবার নিরাপত্তা, সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগের থেকেই নেওয়া হয়, যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয় বৈঠক থেকে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন তারেক রহমান, যা হবে ইতিহাসময় প্রত্যাবর্তন, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, সামনে যারাই ক্ষমতায় যাবে তাদের দায়িত্ব সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা সংসদে বাস্তবায়ন করা। ইউসুফ ভুইয়া রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বিকালে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারাই জনগণের ভোটে ক্ষমতায় যাবে সংসদে গিয়ে তাদের দায়িত্ব হবে ঐকমত্য হওয়া, সংস্কার বাস্তবায়ন করা। এগুলো আমরা এখন এগ্রিড হব, সেগুলো ঠিকই পরবর্তী জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে যা গৃহীত হয়েছে তা গ্রহণ করা হবে। যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন সবারই এটা নৈতিক দায়িত্ব, একটা অব্লিগেশন হবে, যেহেতু এটা সমগ্র জাতি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐকমত্যে। সালাউদ্দিন বলেন, খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরবেন, যা হবে ইতিহাসময় প্রত্যাবর্তন। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তারেক রহমান দেশে ফিরলেই বিএনপি নির্বাচনের অর্ধেক কাজ হয়ে যাবে বলেও জানান তিনি। সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগরের চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও পাবনা 1 আসন পুনর্বহাল এবং ফরিদপুর 4 আসনের 2টি ইউনিয়ন অন্য আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। শামীম হোসেনের রিপোর্ট। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের অন্তর্গত দুটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে রোববার বেলা 11টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করে স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, বিজয়নগরকে ষড়যন্ত্রের অংশ হিসাবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করা হয়েছে। এর ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে 2 ইউনিয়ন। যদি আমাদেরকে সরলের সাথে নেওয়া হয় তাহলে আমাদের প্রশাসনিক সুবিধা হইতে আমরা বঞ্চিত হব এবং ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক সকল অবস্থা থেকে আমরা বঞ্চিত হব। ব্যক্তির স্বার্থের কাছে গণস্বার্থ কোনোদিনও হাঁটতে পারে না। নির্বাচন কমিশন তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, এই আহ্বান জানাই। ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর যে 3 আসন যেভাবে ছিল আমরা পূর্বের অবস্থায় সেইভাবেই থাকতে চাই। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা সিলেট মহাসড়কের 2 পাশে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের দেয়া আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে ফরিদপুর 4 আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনভুক্ত করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের গোল চত্বরের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা। 12টি ইউনিয়ন থেকে 2টি ইউনিয়ন কেটে নগরকান্দার মধ্যে দিয়ে নির্বাচনী এলাকা গেজেট প্রকাশ করার প্রতিবাদে আমাদের ভাঙার মানুষের একটি দাবি, এই ভাঙাকে অঙ্গচ্ছেদ করা যাবে না, কোন ইউনিয়ন অন্য থানায় যাবে না। এদিকে পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় আসন পুনর্বহাল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় 3টি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশের প্রতিবাদ এবং 4টি আসন বহাল রাখার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমানা পুনর্নির্ধারণে ইসি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। এ নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। শিউলি রায়ের রিপোর্ট। 300 আসনে চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে ইসি। 2023 সালের সীমানার তালিকা থেকে 50টির মতো আসনে পরিবর্তন আনা হয়। তবে কয়েকটি আসনে সীমানা পুনর্বহালের দাবিতে আন্দোলন করেছে এলাকাবাসী বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্ব। বিষয়টি নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, সীমানা পুনরায় নির্ধারণে ইসি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতাভাবে দায়িত্ব পালন করেছে। এই নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। কমিশন যেটি করেছে চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে এবং কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। আইনের ভাষায় তো কোনো লাভ আছে বলে আমি মনে করি না। তিনি আরো বলেন, দল নিবন্ধনের কাজ প্রায় শেষ, চলতি মাসের মধ্যেই তার চূড়ান্ত হবে। চূড়ান্ত বললে আরেকটা স্টেজ বাকি থাকবে। সেই স্টেজটা হচ্ছে যে ধরেন যেই রাজনৈতিক দল নিবন্ধনের শর্তগুলো ফুলফিল করতে সক্ষম হয়েছেন তাদেরটা যদি আমরা নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তে আসি তখন তাদের এটা একটা বিজ্ঞপ্তি জারি হবে। বিজ্ঞপ্তি জারি হবে এই কারণে যে এই নামটার বিষয়ে অন্য কোনো দলের আপত্তি থাকতে পারে, এই নামে অনুরূপ নামে আরেকটা সংগঠন থাকতে পারে বা কারোর কোনো বক্তব্য থাকতে পারে, সেটা ফাইনালি। এছাড়াও অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে কমিশন। সব মিলিয়ে ভোট নিয়ে কোনো প্রকার সংখ্যা নেই বলেও জানান তিনি। আইনের ভাষাটাই হলো এই। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। হত্যার বদলে হত্যা, সর্বোচ্চ ফাঁসির সাজা চাই। চাংখারপুলে আনাস সহ 6 হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমনটাই বললেন শহীদ আনাসের মা
সানজিদা খান দীপ্তি। এই মামলায় ৬ষ্ঠ দিনের নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি। মামলার ৮ আসামি ছাড়াও এই হত্যার জন্য দায়ী করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের ও সাবেক আইজিপিকে। সাবরিনা মজুমদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। ৫ আগস্ট ২০২৪ মাকে চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যান শাহরিয়ার খান আনাস। এরপর গুলিবিদ্ধ হয়ে চাঙ্গারপুল এলাকায় মারা যান আনাস সহ ৬ জন। রোববার এ মামলায় সাক্ষ্য দেন শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আনাসের মা। গুলি লেগেছে আনাসের, এটা শোনার পর তিনি দৌড়ে যান। রক্তাক্ত আনাসকে যখন কোলে তুলে নেন তখন তার নিথর দেহ থেকে রক্ত ঝরতে থাকে। এই অবস্থায় অটোরিকশায় মরদেহ বাসায় নেওয়া হয়। এরপর গোসল ছাড়াই হয় দাফন। সারা পৃথিবী দেখেছে যে একটা সন্তান তার মাকে কিভাবে উদ্দেশ্য করে চিঠি লিখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাণ দিয়েছে। কে কে গুলি করেছে, কিভাবে শহীদ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে উনি এটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাড়িতে এসেছেন শহীদি মর্যাদায়, অর্থাৎ গোসল না করিয়ে রক্তাক্ত পোশাক পরিহিত অবস্থায় দাফন করেছেন। এ সময় তিনি হত্যার পরিবর্তে হত্যার দাবি করায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের ফাঁসির দাবি করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি এবং তৎকালীন এখানে পুলিশের যারা কর্মরত ছিলেন, ডিএমপি কমিশনার, উপকমিশনার, সেখানকার একজন ইন্সপেক্টর এবং ৩ জন যারা সরাসরি গুলি করেছে কনস্টেবল, তাদের নাম উনি উল্লেখ করেছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার ২ নম্বর সাক্ষী ছিলেন লেখক গবেষক বদরুদ্দিন ওমর। প্রসিকিউশন বলছে তার জবানবন্দি এরই মধ্যে গ্রহণ করেছে তদন্ত কর্মকর্তা। এটি ট্রাইব্যুনালে দাখিল হবে কিনা সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। আইনের ১৯-এর ২ ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। এদিকে ফার্মগেটে শহীদ নাফিস হত্যা তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউশন। সেই সঙ্গে চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ ১৫ আসামির বিরুদ্ধে ১২ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আন্দোলনে ৪০ দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে। অভিযানে এই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তারা জানিয়েছে ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত এই দুর্নীতিতে জড়িত। সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এই বিষয়ে সদুত্তর দিতে পারেনি। ফজলে আদিত্যের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে মে ও জুন মাসে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। দুদকে আসা অভিযোগে বলা হয় সেই সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয় প্রায় ৫ কোটি টাকা। রোববার দুর্নীতির এই অভিযোগে নগর ভবনে অভিযান চালায় দুদকের ২ সদস্যের একটি দল। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানি বিলের অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। বিলটা যখন প্রাথমিকভাবে জমা দেওয়া হয়, সাবমিট করা হয়, তখন পরিবহন কর্মকর্তারা সেটা অনুমোদন করেন। এভাবে হচ্ছে মানে স্তর বাই স্তর অথবা যেটাই বলেন উপর পর্যন্ত সেটা নোটশিট পর্যন্ত অনুমোদন হয়ে দেন হচ্ছে বিলটা পাস হয়। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এখানে ড্রাইভার থেকে শুরু করে উপর ঊর্ধ্বতন যারা এখানে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সবারই একটা যোগসাজশ রয়েছে বলে প্রাথমিক প্রথমে মনে হয়। অভিযানকালে পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি। তবে সহকারী ব্যবস্থাপক জানান গড়মিলের কারণ জানতে পারেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এটা আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্যটা সবচেয়ে জরুরি আর কি। আমাদের যতটুকু সম্ভব আমরা যাচাই করি, তারপর বিল ছাড়ি। অভিযানে জব্দ করা নথি বিশ্লেষণ করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ, জানান দুদক কর্মকর্তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পুলিশি হামলার বিচার ও ৩ দফার দাবি আদায়ে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রকৌশল শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা, ১০ম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করা সহ নানা দাবি নিয়ে আন্দোলন করেন তারা। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য।
পুলিশি হামলার বিচার ও ৩ দফা দাবি আদায়ে আবারও আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা। রোববার সকালে বুয়েট শহীদ মিনারে জড়ো হয় তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাব প্রাঙ্গণে অবস্থান নেন তারা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাড়া রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় নানা স্লোগান দেয় তারা। নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ সহ ৩ দফা দাবি বাস্তবায়নে সুস্পষ্ট রোডম্যাপ চান তারা। কোটা বাদ দিয়ে শুধুমাত্র পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে চাকরি দেওয়া যাবে না এবং বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক লম্বা একটা সময় অতিবাহিত হয়ে যাইতেছে, বাট আমরা ওদের থেকে ওইরকম রেসপন্স পাইতেছি না যে আমাদের আসলে এই ইস্যুটা তারা কিভাবে সলভ করবে। তখন ভাই তাকে স্পষ্ট ভয়েস রেকর্ডিং আছে, জবাই করে হুমকি দেওয়ার পরেও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের সেটার বিরুদ্ধে আমরা জবাব দিয়ে চাচ্ছি। দুর্নীতিমুক্ত, কোটামুক্ত, মেধার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকার এগিয়ে আসুক, এইটাই আমাদের মূল দাবি। গত ২৭ আগস্ট প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান শিক্ষার্থীরা। বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির পথে যাবেন তারা। ৩ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তারা কোনো রিপোর্ট দেয়নি। আমরা পুলিশি হামলার দ্রুত বিচার চাই। আমরা যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখি, আমরা রাজপথে যেইভাবে কথা বললে, যেই ভাষায় কথা বললে সরকারের টনক নড়বে, সরকারের দৃষ্টি আকর্ষণ করবে, আমরা সেই ভাষাতেই কথা বলবো। প্রয়োজনে আরো একটি যুদ্ধ হবে। গত কয়েক মাস ধরে ৩ দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছে প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। আগস্টের সার্বিক মূল্যস্ফীতি 0.26% কমে দাঁড়িয়েছে 8.29%। গত জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল 8.55%। রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিবিএস এর তথ্য বলছে, এ সময় সার্বিক মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি 0.04% বেড়ে দাঁড়িয়েছে 7.60%। এদিকে জুলাইয়ের সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.38% থাকলেও আগস্টে সেটি কমে 8.90% দাঁড়িয়েছে।